প্রিয় বন্ধুরা, আজ আমরা আপনাদেরকে এক রাজকন্যা ও এক কাকের গল্প শোনাব। রাজা কেন তার সুন্দরী কন্যার বিয়ে একটি কাকের সঙ্গে দিয়ে দিলেন এবং কাকটি রাজকন্যার সঙ্গে কি করল। আসুন এই সম্পূর্ণ গল্পটি শুনি। কিন্তু তার আগে যদি আপনারা এই ভিডিওটিতে লাইক না করে থাকেন তাহলে অবশ্যই একটি লাইক করে দিবেন। বন্ধুরা, অনেক পুরনো সময়ের কথা। এক রাজ্যে রাজা কমরজামান শাসন করতেন। তিনি ছিলেন এক মহান ও শক্তিশালী শাসক, যিনি ন্যায় বিচার ও দূরদর্শিতার জন্য বিখ্যাত ছিলেন। তার রাজ্যের সীমা ছিল বহু দূর পর্যন্ত বিস্তৃত এবং তার প্রজারা তাকে গভীর শ্রদ্ধা করত। রাজা কমরজামান বহু যুদ্ধ লড়েছিলেন, তার ধারালো তলোয়ার দিয়ে শত্রুদের পরাস্ত করেছেন এবং বুদ্ধিমত্তাপূর্ণ সিদ্ধান্ত নিয়ে রাজ্যকে উন্নতি পথে নিয়ে গিয়েছেন। কিন্তু যুদ্ধক্ষেত্রে যতটা তিনি সাহসী ছিলেন, রাজপ্রাসাদে ততটাই তিনি শান্তিপ্রিয় মানুষ ছিলেন। তিনি অপ্রয়োজনীয় বিষয় থেকে বিরত থাকতেন এবং জলমলে জাঁকজমকের চেয়ে সরল জীবনকে বেশি পছন্দ করতেন। তবে জীবনের সবচেয়ে মূল্যবান ধন ছিল তার কন্যা রাজকুমারী মহনুর। রাজকুমারী মহনুর কেবল রূপে নয়, বুদ্ধিমত্তা ও সাহসিকতাতেও অতুলনীয় ছিলেন। তিনি বই পড়তে ভালোবাসতেন, ঘোড়াসওয়ারিতেও ছিলেন পারদর্শী এবং প্রজাদের অবস্থা সম্পর্কে জানতে দারুণ আগ্রহী ছিলেন। অন্যান্য সাধারণ রাজকন্যাদের মতো প্রাসাদের মধ্যে আবদ্ধ না থেকে তিনি মুক্ত আকাশের নিচে নিজের রাজ্যকে দেখতে চাইতেন। তার চোখ ছিল তার পিতার মতো গভীর ও চিন্তাশীল, আর তার কথাবার্তায় ছিল সেই কোমলতা ও দৃঢ়তা যা একজন মহান শাসকের বৈশিষ্ট্য। শৈশব থেকেই মহনুর তার পিতার পাশে বসে তার কথা মনোযোগ দিয়ে শুনতেন এবং তা বুঝতে চেষ্টা করতেন। তিনি স্বপ্ন দেখতেন একদিন যখন তিনি দায়িত্ব গ্রহণ করবেন, তখন তিনিও তার পিতার মতো ন্যায়পরায়ণ শাসক হবেন। একদিন রাজা কমরজামান তার প্রাসাদের বাগানে হাঁটছিলেন। বাতাসে গোলাপ ও চন্দনের মিষ্টি গন্ধ বাড়ছিল। ঠিক তখনই প্রাসাদের দরজায় এক গরিব পাখি বিক্রেতা এসে হাজির হলো। তার হাতে ছিল একটি খাঁচা, যার ভেতরে বসেছিল একটি কালো কাক। রাজ্যের মন্ত্রী বিরক্ত হয়ে সেই পাখি বিক্রেতাকে বললেন, ওহে বোকা, তুমি কি রাজপ্রাসাদে কাক বিক্রি করতে এসেছো নাকি? এটা কি কোনো দেখার মতো পাখি? পাখি বিক্রেতা হেসে বলল, রাজামশাই, এটি কোনো সাধারণ কাক নয়, বরং এটি একটি বিশেষ কাক। রাজা কমরজামান কৌতূহলী হলেন। তিনি কাকটিকে গভীরভাবে লক্ষ্য করলেন। এটি দেখতে ছিল একদম সাধারণ কালো কাক, না খুব সুন্দর না খুব বিশেষ কিছু। তবে তার চোখে এক অদ্ভুত জ্যোতি ছিল, যেন সে কিছু বলতে চাইছিল। রাজা পাখি বিক্রেতাকে জিজ্ঞেস করলেন, এর দাম কত? পাখি বিক্রেতা উত্তর দিল, যে কিছু আপনার ইচ্ছা রাজা মহাশয়, তবে এটি বিক্রি করার আগে আমি আপনার কাছে একটি প্রতিশ্রুতি চাই, কখনোই এটি হালকাভাবে নেবেন না। রাজা কমরজামান হাসি দিয়ে সোনালি কিছু সিকি পাখি ব্যবসায়ীকে দিলেন এবং কাকটি কিনে নিলেন। কিন্তু রাজপ্রাসাদের লোকেরা অবাক ছিল। এত বেশি দাম দিয়ে একটি সাধারণ কালো কাক কেনা, এটি কি বুদ্ধিমত্তার কাজ ছিল? রাজকুমারী মহনুরও এটি দেখছিলেন এবং তার মনে প্রশ্ন উঠছিল, কেন তার বাবা এই কাকটি কিনলেন? তবে রাজা কমরজামান কাকটিকে রেখে দিলেন। রাজা কমরজামানের রাজ্যেই রাজপ্রাসাদের মধ্যে একটি দারুণ বাগান ছিল, যার নাম ছিল বাগে সিহর। এটি কোনো সাধারণ বাগান ছিল না। চারপাশে লম্বা লম্বা গাছ ছিল, যাদের ছায়ায় রঙিন ফুল ফুটে থাকত। যখন সুগন্ধি বাতাস বইত, মনে হতো যেন পুরো পরিবেশই সুগন্ধে ছড়িয়ে পড়েছে। তবে এই বাগানের সবচেয়ে মূল্যবান জিনিস ছিল সেই পাখি ও পশুরা, যেগুলোর সাথে রাজকুমারী মহনুরের গভীর বন্ধন ছিল। মহনুর ছোটবেলা থেকেই এক দয়ালু মেয়ে ছিলেন। তিনি শুধু মানুষের জন্যই নয়, অবলা পশু ও পাখিদেরও খুব যত্ন নিতেন। যেখানে সাধারণ রাজকুমারীরা রাজপ্রাসাদে হারিয়ে যেতেন, সেখানে মহনুর ছোট থেকেই এই বাগানে ঘন্টার পর ঘন্টা সময় কাটাতেন। তার পৃথিবী ছিল এই অবলা প্রাণীদের চারপাশে। বাগানে সব ধরনের পাখি ছিল, সাদা কবুতর যারা নীরবতা ও সৌন্দর্যের প্রতীক ছিল, রঙিন তোতা যারা নরম সুরে কথা বলতো এবং কখনো কখনো মহনুরের কথা পুনরাবৃত্তি করত। কিছু পাখি তাদের দ্রুত উড়ান এবং শিকার করার ক্ষমতার জন্য রাজাদের প্রিয় ছিল। এই বাইরের বাগানে
আরও কিছু বিরল প্রাণী ছিল। একটি অপূর্ব হরিণ, যেটিকে মহনুর অনেক বছর আগে শিকারীদের হাত থেকে বাঁচিয়েছিল, এবং কিছু সুন্দর বিড়াল ছিল যারা সব সময় মহনুরের চারপাশে ঘোরাঘুরি করত। তবে এই প্রাণীও পাখিদের মধ্যে একটি সাধারণ বৈশিষ্ট্য ছিল। এগুলি সবাই মহনুরের যত্ন ও পালনে খুব খুশি ছিল। তিনি সেগুলোকে রাজকীয় কর্মচারীদের কাছে ছেড়ে দিতেন না, বরং নিজেই তাদের খাওয়া দাওয়ার আয়োজন করতেন। অনেকবার যখন কোনো পাখি অসুস্থ হয়ে পড়ত, মহনুর নিজে চিকিৎসক ডেকে তার চিকিৎসা করাতেন। যখন রাজা কমরজামান কাকটি কিনলেন, তখন পুরো রাজপ্রাসাদ অবাক হয়ে গেল। রাজপ্রাসাদে এমন সব বিরল পাখি ছিল যাদের দাম হাজার হাজার সোনালী মুদ্রায় ছিল, আর রাজা একটি সাধারণ কালো কাকের জন্য এত টাকা খরচ করলেন, এটি কারোই বুঝে ওঠা সম্ভব হয়নি। তবে কাকটি কিনে নেওয়ার পর ৮০ জন লোক এসে সেটি দেখতে শুরু করেছিল। রাজকুমারী মহনুরও ভাবলেন যে এই কাকটি সবাই নিয়ে এত কথা বলছে, সেটি কেমন হতে পারে। সাধারণ এটি খাবার খেত, কিন্তু যখন থেকে রাজকুমারী সেটি দেখলেন, কাকটি খাবার ও পানীয় সবই ছেড়ে দিল। রাজা অনেক মনোযোগ দিয়ে খেয়াল করলেন কাকটি কেন কিছু খাচ্ছে না, কিন্তু কিছুই বুঝতে পারলেন না। অবশেষে ভাবতে ভাবতে তিনি মনে করলেন যে যেহেতু রাজকুমারী মহনুর কাকটি দেখেছেন, তখন থেকেই এটি কিছুই খাচ্ছে না। তাই তিনি ঠিক করলেন রাজকুমারী মহনুরকে এই কাকটি উপহার দিতে, যাতে এটি খাবার ও পানীয় শুরু করে। সেই রাতে যখন রাজকুমারী মহনুর তার বাগে শিয়রে ছিল এবং পাখিদের দেখছিল, তখন রাজা কমরজামানের মন্ত্রী সেখানে এলেন। তার সঙ্গে 2 জন কর্মচারী ছিল, যারা একটি সোনালী জাল দিয়ে ঢাকা খাঁচা নিয়ে দাঁড়িয়েছিল, এবং ভেতরে সেই কালো কাক বসেছিল। মহনুর তার বাবাকে দেখেই খুশি হয়ে বললেন, বাবা, আজ আপনি আমাকে স্মরণ করেছেন, কি বিশেষ কিছু আছে? রাজা হাসি দিয়ে খাঁচাটি সামনে এগিয়ে দিয়ে বললেন, এটি তোমার জন্য একটি উপহার। মহনুর দ্রুত খাঁচার দিকে তাকালেন, কিন্তু যখন ভেতরে কালো কাককে বসে থাকতে দেখলেন, তার আনন্দ একদম থমকে গেল। বাবা, এটি তো শুধু একটি কালো সাধারণ কাক। এর কণ্ঠ মিষ্টি নয়, এর পালক সুন্দর নয়, অন্যান্য পাখির মতো এটি উড়েও যাবে। এত বিশেষ কি আছে? রাজা এক ক্ষীণ হাসি দিয়ে উত্তর দিলেন, কখনো কখনো সবচেয়ে সাধারণ জিনিসগুলো আমাদের জীবনে গভীর তাৎপর্য বহন করে। এটি শুধু একটি পাখি নয়, এটি একটি পরীক্ষা। এটি পালনা করা, এর যত্ন নেওয়া, এটা তোমাকে এমন কিছু শেখাতে পারে যা অন্য কেউ তোমাকে শেখাতে পারবে না। মহনুর খাঁচাটি হাতে নিলেন, কিন্তু তার মনে নানা প্রশ্ন উঠছিল। শেষে তিনি বললেন, যেহেতু এটি আপনার উপহার, আমি আনন্দের সঙ্গে এটি গ্রহণ করি, কিন্তু আমি প্রতিশ্রুতি দিতে পারি না যে এটি আমার প্রিয় পাখি হয়ে উঠবে। রাজা তাকে দেখলেন এবং তিনি মৃদু হাসি দিলেন। নকরি থেকে বলা হয়েছিল যে পাখিটির পিঞ্জরেটি তার ঘরে রাখা হোক। আর যখন সেই কালো কাকের চোখে তাকালো, তখন তার মনে হলো এটি শুধুই একটি সাধারণ পাখি নয়, বরং কোনো গৃহ রহস্যের অংশ। যাই হোক, প্রিন্সেস মহনুরকে তার বাবার কাছ থেকে যা কিছু উপহার দেওয়া হতো, তিনি তা অন্তর থেকে গ্রহণ করতেন। তবে এই কালো কাক তাকিয়ে তাকে দেখলে সে এখনো অবাক ছিল। প্রাসাদের বাগানে নানা রঙের বিরল পাখিদের মাঝে এই সাদাসিধে কালো রঙের সাধারণ পাখিটি একেবারেই আলাদা মনে হচ্ছিল। না এর কোনো বিশেষ সৌন্দর্য ছিল, না এর কণ্ঠ ছিল মধুর, এবং না এর মধ্যে এমন কিছু ছিল যা তাকে মহনুরের অন্য পছন্দের পাখিদের মতো সমান জায়গায় দাঁড় করাতে পারত। তবু এটি তার বাবার দেওয়া উপহার ছিল, তাকে অগ্রাহ্য করতে পারছিল না। একদিন সকালে যখন সূর্যের মৃদু আলো বাগানের শহরে ছড়িয়ে পড়ছিল, মহনুর তার বিছানা থেকে উঠে গিয়ে সরাসরি সেই পিঞ্জরাটির কাছে গেল যেখানে কাকটি বসেছিল। সে এখনো চুপচাপ ছিল, তার কালো চোখ দিয়ে তাকে দেখছিল, যেন সে প্রিন্সেসকে বুঝতে চেষ্টা করছিল। প্রিন্সেস ধীরে ধীরে পিঞ্জরাটির দরজা খুলে বলল, ঠিক আছে ওরো, তুমি যে স্বাধীনতা চাও তা নিয়ে নাও। কিন্তু কাকটি পাখা মিলল না। সে শুধু তার ঘাড় ঘুরিয়ে মহনুরকে দেখল এবং নিজের জায়গায় বসে রইল। মহনুর অবাক হয়ে তাকে দেখল। অদ্ভুত পাখি, তোমাকে স্বাধীনতা দেওয়া হচ্ছে, তারপরেও তুমি উঠছ না।
কাকটি ধীরে ধীরে তার গাড় নত করল, যেন সে প্রিন্সেসের কথা বুঝতে পারছে। সে হেসে স্নেহভরে হাত বাড়ালো। এটি দেখে অন্য পাখিরা সাধারণত ভয়ে দূরে চলে গেল, কিন্তু এই কালো কাকটি একদম নড়েনি। সে ধীরে ধীরে তার ঠোঁট খুলে মহানূরের তালুতে একটুখানি ছুলো। এটি ছিল প্রথমবার যখন প্রিন্সেস বুঝতে পারল এটি শুধুমাত্র একটি সাধারণ পাখি নয়। মহানূর ঠিক করল সে আর এই কাকটিকে কেবল কাক বলে ডাকবে না, বরং তাকে একটি নাম দেবে। তোমাকে কি নাম দেব সে ভাবতে লাগলো। প্রাসাদের সকল বিড়াল, গোরাও ও বাজ পাখিদের নাম ছিল, তাহলে এই কাকটির নামহীন কেন থাকবে? সে তার কালো চোখে তাকালো। তারপর হঠাৎ তার মাথায় একটি নাম এলো, কালো। হ্যাঁ, এটি একটি ভালো নাম হবে, যা এই অদ্ভুত কিন্তু আকর্ষণীয় পাখিদের সঙ্গে ভালো মিলবে। এখন থেকে তোর নাম হবে কালো। মহানূর হাসতে হাসতে বলল। ধীরে ধীরে মহানূর এবং কালোর মধ্যে একটি অদ্ভুত সম্পর্ক গড়ে উঠতে লাগলো। সে এখন কালোর সঙ্গে আরো বেশি সময় কাটাতে শুরু করলো। আগে সে কেবল পিঞ্জরাটি থেকে বের করে দেখত, কিন্তু তারপর সে অনুভব করতে লাগলো এই পাখিটি প্রাসাদের অন্য পাখিদের থেকে আলাদা। যেখানে প্রাসাদের কবুতর ও তোতারা শুধু খাবার খেতে এবং উড়তে ব্যস্ত থাকত, সেখানে কালো তাকে অনেক বুদ্ধিমান মনে হচ্ছিল। সে মহানূরের প্রতিটি অঙ্গভঙ্গি লক্ষ্য করত, তার কণ্ঠ চিনত, আর মাঝে মাঝে মনে হতো যেন সে তার সুর বুঝতে পারত। কিছুদিনের মধ্যে কালো প্রাসাদের স্বাধীনভাবে ঘুরতে শুরু করলো। যখন মহানূর তার প্রিয় বাগানে যেত, তখন কালো তার কাঁধে এসে বসে যেত। যদি সে কোথাও দূরে যেতে লাগতো, তবে কালো তার দিকে তাকিয়ে একদম হালকা আওয়াজ করত, যেন সে জিজ্ঞেস করছে, তুমি আমাকে ছেড়ে কোথায় যাচ্ছ? ধীরে ধীরে প্রাসাদের লোকেরা কালোর অদ্ভুত আচরণ নিয়ে ভাবতে শুরু করলো। যখন মহানূর বই পড়ছিল, তখন কালো তার কাছে এসে বসে যেত এবং পাতা ছুঁয়ে দিত, যেন সে বই পড়তে জানত। যখন সে ঘোড়া চড়তে যেত, কালো তার ঘোড়ার ওপরে উড়ে চলত, যেন সে প্রহরী ছিল। এমনকি যখন প্রাসাদে কোনো অজানা ব্যক্তি আসতো, কালো তাকে তীক্ষ্ণ দৃষ্টিতে দেখত, তার আচরণ বুঝতে চেষ্টা করত এবং অনেক সময় সে অজানা ব্যক্তির কাছেও গিয়ে বসে যেত, যেন কিছু যাচাই করছিল। এখনো প্রাসাদে সবার মনে হতে লাগলো যে এটি কোনো সাধারণ কাক নয়। মহানূর এখন কালোর সঙ্গে এতটাই মিশে গিয়েছিল যে সে আর কালোর ছাড়া থাকতে পারত না। সে এখন কালোর সঙ্গে প্রাসাদের বাগানে ঘুরতে, তার অন্তরের কথা শেয়ার করতে এবং মাঝে মাঝে তাকে মজা করত। কখনো ভাবিনি যে আমি একটি কাকের সঙ্গে বন্ধুত্ব করব। মহানূর হাসতে হাসতে বলল। তবে কালো তোর স্টাইল বাকি বাকিদের থেকে আলাদা। কালো তার চকচকে কালো চোখ দিয়ে মহানূরের দিকে তাকিয়ে হালকা আওয়াজ করল, যেন সে উত্তর দিচ্ছিল। মহানূর ভাবছিল যে এটা উত্তরে কি বলছে, তবে তাকে কি জানতো যে এই সাধারণভাবে দেখানো কাকটি তার জীবনে এক বড় পরিবর্তন আনতে চলেছে। কারণ প্রিন্সেসের একটি কন্যা ছিল, যার নাম ছিল নন্দা। তার পৌঁছানো দীর্ঘ ছিল। সে বাগানে পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ করত। প্রাসাদের বাগানে যখনই নন্দা তার দীর্ঘ মোটা চুল খুলে ফেলত, কালো তা কাছাকাছি গুড়গুড় করত। সে অন্য পাখিদের মতো ভয় পেত না অথবা সংকোচ করত না। যখনই নন্দা তার চুল জাকিয়ে ফেলত, কালো উড়ে গিয়ে কখনো তার কাঁধে বসে যেত, কখনো তার কেশে ঠোঁট দিয়ে আলতো করে চেপে ধরত, কখনো তার মধ্যে খেলত এবং পরে আনন্দিত হয়ে উড়ে চলে যেত। নন্দা প্রথমে এটিকে হাস্যকর মনে করেছিল, কিন্তু ধীরে ধীরে তাকে এই আচরণ অদ্ভুত লাগতে শুরু করলো। সে ভাবতে লাগলো, এই কাকটি আমাকে কি চায়? মাঝে মাঝে সে বলতো এবং প্রাসাদের অন্য কন্যারা হাসতে হাসতে বলতো, ওই কালো তো তোর সঙ্গে প্রেম করে ফেলেছে। মহানূরও এসব দেখে হাসতে হাসতে বলতো। কালোর এই আচরণ তাকে মজার মনে হতো, তবে মাঝে মাঝে সে নিজেও ভাবত, শেষ পর্যন্ত এই পাখিটি এত আলাদা কেন? একদিন রাতে প্রাসাদের আঙ্গিনায় এবং বাগানে এক অদ্ভুত নিস্তব্ধতা ছিল। গরমের সময় ছিল, তবে আকাশে হালকা ঠান্ডা হাওয়া চলছিল। মহানূরের ঘরে এক লাইট জ্বলছিল, তবে সে বিছানায় পড়ে ঘুমাতে পারছিল না। হঠাৎ সে বাগান থেকে হালকা কিছু আওয়াজ শুনতে পেল। এটা কোনো সাধারণ আওয়াজ ছিল না। সে ধীরে ধীরে উঠে গিয়ে
জানালার কাছে গিয়ে দাঁড়ালো। পর্দা সরিয়ে এসে নিচে তাকালো। তখন এক অদ্ভুত দৃশ্য তার সামনে ছিল। বাগানের মাঝে নঞ্জা দাঁড়িয়ে ছিল, তার দীর্ঘ চুল খোলা। মহনুর তার চোখের সামনে চাঁদের আলোতে কালো রেশমের মতো জল জলে কিছু দেখছিল। তবে তার দৃষ্টি ছিল নঞ্জার উপর নয়, বরং কালোর উপর। অথবা হয়তো কালোর উপর নয়, কারণ কালো এখন আর কেবল একটি পাখি ছিল না, তার জায়গায় দাঁড়িয়ে ছিল এক দীর্ঘ, সুন্দর এবং রাজকীয় যুবক। সে রাজকীয় পোশাক পরেছিল, যার সেলাই চাঁদের আলোতে জগজগ করছিল। তার চুল ঘন ছিল এবং কিছুটা এলোমেলো ছিল, আর তার চোখে সেই একটি দুষ্টুমি ছিল যা মহিনুর আগে কালোর মধ্যে দেখে আসছিল, কিন্তু এখন সে ছিল এক মানবী রূপে। মহিনুর অবাক হয়ে গেল। নয়নজার মুখে ভয় ছিল, সে কাঁপতে কাঁপতে পেছনে সরে যাচ্ছিল। তখন কালো হালকাভাবে মাথা ঝুঁকিয়ে দুষ্ট হাসি দিয়ে বলল, কি হয়েছে নঞ্জা, এত ভয় পাচ্ছ কেন? নঞ্জা ভয় পাচ্ছে তো তুমি কে? কালো হাসতে হাসতে বলল, এখনো তো আমি তোমার প্রিয় কালো ছিলাম, কিন্তু মনে হচ্ছে আমার মানবী রূপ তোমার পছন্দ হয়নি। নঞ্জার মুখ খোলা রয়ে গেল। কিন্তু কিন্তু তুমি তো... হ্যাঁ, আমি সেই কালো কাক যে তোমার চুলের পেছনে পাগল ছিল। কালো হাসতে হাসতে বলল, কিন্তু এখন দেখো, আমি আর শুধু এক পাখি নই, আমি সেই ব্যক্তি যে মানুষের মতো হাসতে পারে, কথা বলতে পারে, আর হ্যাঁ, দুষ্টুমি করতেও পারে। নঞ্জা ভয় এবং অবাক হয়ে বলল, তুমি কেন এসব করছো? কালো মৃদু হাসি দিয়ে বলল, এটা ছিল একটা ছোট্ট দুষ্টুমি নঞ্জা। আমি আর কোনো বন্দী নই, আমি বদলে যেতে পারি। আমি শুধু তোমার লম্বা চুলের প্রতি ভালোবাসা অনুভব করছিলাম, আর ভাবলাম যদি আমি মানুষ হতাম তবে কি তুমি আমাকে এভাবে ভয় পেতে? নঞ্জা বিভ্রান্ত হয়েছিল। তুমি আসলে কে? কালো একটি সোজা হয়ে বলল, আমি কঞ্চন দেশের এক রাজপুত্র। আমার আসল নাম কালো নয়, বরং রাজপুত্র আজিয়ান। মহানুর খিড়কি থেকে এসব দেখছিল। তার হৃদয় যত দুঃখ ছিল, মানে কালো শুধু এক সাধারণ পাখি ছিল না, সে একজন মানুষ। এবং সে কোনো সাধারণ মানুষ নয়, বরং এক দূরের দেশের রাজপুত্র। মহিনুরের মনে একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছিল। যদি সে রাজপুত্র হয়, তবে সে এখানে কি করতে এসেছে? সে কেন আমাকে এই বিষয়টা লুকিয়েছে? সে কি শুধু নঞ্জাকে নিয়ে মজা করছে, নাকি তার মনে কিছু অন্য পরিকল্পনা ছিল? মহিনুর রাগে কেঁপে উঠেছিল, তবে নিজেকে থামিয়ে দিয়ে বলল, না, আমি এখনই কিছু বলবো না। আমি আগে দেখব এই ব্যক্তি আসলে কে এবং সে এখানে কি করতে এসেছে। তারপর সে ধীরে ধীরে খিড়কি বন্ধ করে বিছানায় ফিরে গিয়ে শুয়ে পড়ল। তবে এখন তার চোখে কোনো ঘুম ছিল না। তার মনে একটাই প্রশ্ন কি মারছিল, যদি সে কঞ্চন দেশের রাজপুত্র হয়, তাহলে সে এখানে শুধু দুষ্টুমি করতে এসেছে, নাকি এর পেছনে কিছু গভীর রহস্য লুকানো আছে? রাতটা শেষে মহিনুরের চোখে ঘুম আসেনি, তবে তার মন এক অজানা চিন্তায় ডুবেছিল। সে বারবার রাতে দেখা দৃশ্যটি ভাবছিল, সেই যুবক, তার হাসি, নঞ্জার ভয়, আর সবচেয়ে বড় কথা, সেই সত্যি যা কালো মজা করে বলেছিল, আমি কঞ্চন দেশের রাজপুত্র। সকাল হলে মহিনুর বিছানা থেকে উঠল। তার চোখে ক্লান্তি ছিল, কিন্তু তার মুখে রাগের রেখা স্পষ্ট ছিল। সে দ্রুত তার সবচেয়ে কাছের এক সেবিকাকে ডেকে বললেন, নঞ্জাকে আমার কাছে ডেকে আনো এখনই। সেবিকা তৎক্ষণাৎ বাইরে চলে গেল। অন্যদিকে নঞ্জা রাতের ঘটনার ব্যাপারে চিন্তিত ছিল। সে বুঝতে পারছিল না সে যা দেখেছে তা সত্যি ছিল না কোনো স্বপ্ন। কিন্তু ঠিক তখনই একটি সেবিকা দৌড়ে এসে তাকে বলল, রাজকুমারী ডেকেছেন। তখন তার হৃদয় তীব্রভাবে দুখতে শুরু করলো। কি হতে পারে? রাজকুমারী সবকিছু জানে কি? তার পা ভারী হয়ে গিয়েছিল, তবে আর কোনো উপায় ছিল না। ধীরে ধীরে সে রাজকুমারীর কক্ষে পৌঁছাতে লাগলো। যতই নঞ্জা কক্ষে ঢুকলো, মহিনুরের চোখ তার উপর গেঁথেছিল। কক্ষে সুগন্ধি মোমবাতি জ্বলছিল, কিন্তু মোমবাতির দুয়ার চেয়ে বেশি উত্তাপ ছিল মহিনুরের চোখে। দরজা বন্ধ করো, মহিনুর ঠান্ডা কণ্ঠে বলল। নঞ্জা ধীরে ধীরে দরজা বন্ধ করে সোজা হয়ে দাঁড়ালো। এখন বলো, এটা কি ছিল? মহিনুর রেখে গিয়ে প্রশ্ন করল। নঞ্জা একটু অবাক হয়ে মহিনুরের দিকে তাকালো।
কি মানে রাজকুমারী? মহিনুরের চোখে রাগের আরেকটি ঝলক দৌড়ালো। আমাকে বোকা ভাবো না নঞ্জা, সে রেগে বলল। আমি আমার চোখে সব কিছু দেখেছি। রাতের অন্ধকারে তুমি বাগানে দাঁড়িয়েছিলে। তোমার সামনে সেই ছেলে ছিল যে আসলে কালো ছিল। নঞ্জার মুখ থেকে চিৎকার বেরিয়ে গেল। রাজকুমারী, আপনি সেখানে ছিলেন? হ্যাঁ, আমি সেখানে ছিলাম। এবং এখন আমি তোমার কাছে সত্যি জানতে চাই, বলো এসব কি? নঞ্জার চোখে অশ্রু চলে এলো। সে গভীর শ্বাস নিয়ে তারপর সব কিছু বলে দিল। শাহজাদি মহনর কিছু সময় চুপ থেকে বললেন, এটা কিছুই বোঝার মতো নয়। কালো কোনো সাধারণ পাখি নয়, সে কোনো সাধারণ কাক নয়। সে একজন মানুষ, একজন রাজপুত্র, কঞ্চন দেশের রাজপুত্র আজান। মহনুরের হৃদয়ে একটা অদ্ভুত অনুভূতি তৈরি হলো, কিন্তু তিনি নিজেকে নীরব রাখলেন। নানসার কথা চালিয়ে গেল, শাহজাদি, যখন আপনি আমাকে কালো বলেছিলেন তখন সে একদম সাধারণ এক কাকের মতো ছিল। আমি তাকে খাওয়াতাম, তার সাথে কথা বলতাম, কিন্তু ধীরে ধীরে তার আচরণগুলো অদ্ভুত হতে শুরু করলো। সে বুদ্ধিমান ছিল, এমনকি সে আমার কথাগুলো বুঝতো যেন সে কোনো মানুষ। এবং গত রাতে সে প্রথমবার তার আসল রূপে আমার সামনে আসতে সাহস করেছিল। মহনর মাথা নিচু করে সরলেন। সে বলেছিল যে এটা তার জন্য একটি মজা ছিল, এক ধরনের ধোঁকা। সে রূপ পরিবর্তন করে নিজের দেশে ঘুরতে এসেছিল, কিন্তু তাকে এক শিকারী ধরেছিল এবং রাজা তাকে বিক্রি করে দেয়। কিন্তু শাহজাদি, এটা কোনো মজা ছিল না। সে একজন মানুষ, সে একজন রাজপুত্র। আর এখন আমি ভয় পাচ্ছি যে তার আসল পরিচয় জানলে আমরা বিপদে পড়ে যাব। মহনর কিছু সময় চুপ রইলেন, তারপর কঠিন কণ্ঠে বললেন, নাঞ্জা, আমি তোমাকে আদেশ দিচ্ছি, আজ থেকে তুমি তার কাছে যাবে না। নাঞ্জা মহিনের দিকে তাকিয়ে ভাবল, কিন্তু শাহজাদি, সে বলল, তবে কোনো তবে নয়। মহনর তীব্র কণ্ঠে বললেন, এটি আর শুধু একটি খেলা নয়। যদি সে সত্যি একজন রাজপুত্র হয়, তাহলে আমরা জানি না সে এখানে কেন এসেছে। আমি আর কোনো ভুল করতে চাই না। তুমি কালোর কাছ থেকে দূরে থাকবে। নানচার চোখে পানি চলে এলো, কিন্তু সে মাথা নিচু করে সম্মতি জানালো। তবে রাতটা পার হয়ে গেল এবং মহিনুরের চোখে কোনো ঘুম ছিল না। তার মনের মধ্যে একটাই প্রশ্ন ঘুরছিল, যদি সে কঞ্চন দেশের রাজপুত্র হয়ে থাকে, তাহলে সে এখানে কেন এসেছে? সে যদি একটি পাখি হয়ে থাকতে পারে, তাহলে তার আসল কাহিনী কি? এইভাবেই সন্ধ্যা হয়ে গেল, কিন্তু মহনুরের মনের মধ্যে উদ্বেগের দানা বেঁধে রইল। মহনুর তার মায়ের চোখে তাকালো এবং তারপর সরাসরি মূল বিষয়টি বলে ফেলল, আমি জান, আমাকে কঞ্চন দেশে যেতে হবে। মালিকা তার হাসি হারিয়ে ফেললেন। কি, তুমি পাগল হয়ে গিয়েছ? তিনি কঠোর সুরে বললেন, আমি জান, এটা খুবই জরুরি। আর এটা শুধু আমার এক কনিজের বিষয় নয়, এটা আমাদের সাম্রাজ্যের সম্মানের প্রশ্ন। মালিকা গভীর চিন্তায় বললেন, তুমি জানো না মহানর, কঞ্চন দেশে কতটা বিপজ্জনক এলাকা? সেখানে পৌঁছানো সহজ নয়। বনা ডাকাতদের ভিড় থাকে, রাস্তার মাঝে বন্যপ্রাণী ঘুরে বেড়ায়। আর তুমি তো একটা মেয়ে। এটা ঠিক মা, আমি মেয়ে হয়ে যাব না। মালিকা অবাক হয়ে মহানরের দিকে তাকালেন। তুমি কি? হ্যাঁ, আমি এটা পায়ে হেঁটে পাড়ি দেব। আমি ছেলেদের মতো পরিধান করব, যাতে কেউ আমাকে চিনতে না পারে। মালিকা তার মেয়ের সাহস দেখে, কিন্তু তার মন এখনো রাজি ছিল না। না মহানর, আমি তোমাকে অনুমতি দিতে পারি না। এই যাত্রা অত্যন্ত বিপজ্জনক। মহানর উঠে দাঁড়ালো, তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা ছিল। আমি জান, যদি তুমি আমাকে অনুমতি না দাও, তবুও আমি যাব। কিন্তু যদি তুমি আমাকে অনুমতি দাও, আমি পুরোপুরি প্রস্তুত হয়ে নিরাপদভাবে যেতে পারবো। আমি জানি তুমি আমার নিরাপত্তা চাও, তাই আমি তোমার কাছে আবেদন করছি, আমাকে এই যাত্রায় যেতে দিন। মালিকা চুপ হয়ে রইলেন। তিনি জানতেন যে মহানর একটি জেদি মেয়ে। যদি তিনি তাকে নিষেধ করেন, তাহলে মহানর চুপি চুপি চলে যাবে। তিনি এক দীর্ঘ শ্বাস ফেললেন এবং বললেন, ঠিক আছে, তবে তোমাকে খুব সাধারণ থাকতে হবে। পরবর্তী রাতে মহানর তার কক্ষে দাঁড়িয়ে আয়নায় নিজেকে দেখছিলেন। সে তার পরিচয় গোপন করার জন্য পুরুষদের মতো পোশাক পরেছিল, মাথায় পাগড়ি, লম্বা চোগা, কোমরে একটি তলোয়ার এবং পায়ে শক্ত জুতো। এখন কেউ বলতে পারবে না আমি শাহজাদি মহানর। সে নিজেই বলল,
মহলের সবাই ঘুমিয়েছিল এবং প্রিয়জনদের বাইরে চলে গেল। রাতে যখন প্রহরীরা দরজার বাইরে ঘুমিয়েছিল, মহানুর পেছনের দেওয়াল থেকে লাফ দিয়ে বাইরে চলে এলো। তার ঘোড়া কাছেই দাঁড়িয়েছিল। সে তার যাত্রার প্রথম পদক্ষেপ নিল এবং ঘোড়ার লাগাম শক্তভাবে ধরল। এখন কঞ্চন দেশ দূরে নয়, মহানুর মনে মনে বলল। ঘোড়া দ্রুত দৌড়ে চলল এবং শাহজাদি মহানুর, যিনি এখন সাধারণ এক যাত্রী হয়ে যাচ্ছিলেন, তার সবচেয়ে বড় পরীক্ষার দিকে এগিয়ে যাচ্ছিলেন। তিনি ঘোড়ার পিঠে চড়ে ঘন বন, নির্জন রাস্তা এবং অজানা পর্বতের দিকে যাত্রা করছিলেন। দিনের সময় ছিল প্রচণ্ড গরম এবং রাতগুলো ছিল গভীর অন্ধকারে ঢাকা। অনেকবার পথে তাকে ডাকাতের দল দেখতে পেল, কিন্তু সে তার তলোয়ার শক্ত করে ধরেছিল এবং তাদের চোখে তাকিয়েছিল। তখন তারা তাকে সাধারণ যাত্রী মনে করে ছেড়ে দিয়েছিল। যাত্রা সহজ ছিল না। অনেক সময় তাকে ক্ষুধার্ত এবং পিপাসায় রাত কাটাতে হতো। কখনো কোনো সরাইখানায় বিশ্রাম নিত, কখনো ছোট গ্রামের অতিথি হয়ে খাবার খেত, কিন্তু তার গন্তব্য ছিল একটাই। কিছু পথ চলতে চলতে মহানুর কঞ্চন দেশের রহস্যময়তা সম্পর্কে অনেক মানুষের কাছে জানতে চেয়েছিল, কিন্তু কেউ না কেউ ভয় পেয়ে চুপ হয়ে যেত বা বলতো, যে কোনো পথ নেই, কেউ তো হবে যে আমাকে জানাবে। মহানুর মনে মনে ভাবছিল। একদিন সন্ধ্যায় যখন মহানুর ঘন বনের মধ্যে দিয়ে যাচ্ছিল, তখন দূরে দুয়ার কুয়াশা উঠতে দেখল। সম্ভবত কেউ আগুন জ্বালাচ্ছিল এই নির্জন অংশে। এটা খুব অদ্ভুত ছিল। সে সতর্ক হয়ে এগিয়ে গেল এবং যখন সেখানে পৌঁছালো, তখন দেখল এক অতিবৃদ্ধ মানুষ, যার দাড়ি সাদা হয়ে গিয়েছে এবং তার কোমর অনেক নিচু হয়ে গিয়েছে, একা আগুন পোহাচ্ছে। বৃদ্ধ ধীরে ধীরে মাথা উঠিয়ে তার দিকে তাকালেন। তার চোখ ছিল গভীর, যেন সে শতাব্দীর রাজত্বের অধিকারী। মহানুর ধীরে ধীরে জানতে চাইল, আমি একটি দেশে পৌঁছানোর চেষ্টা করছি। কঞ্চন দেশ, আপনি জানেন কি সে দেশ কোথায়? শাহজাদি যখন তাকে রাজপুত্রের কথা বললেন, তখন বৃদ্ধ বললেন, এই ছেলেটিকে আমি রূপ পরিবর্তনের রাজ শিক্ষা দিয়েছি। বৃদ্ধ কিছুক্ষণ মহানুরের দিকে তাকিয়ে থাকলেন, তারপর বললেন, ওখানে পৌঁছানো খুব কঠিন। মহানুর জেদ করে বলল, কিন্তু বাবা, আমাকে সেখানে যেতেই হবে। আপনি জানেন কি সেখানে কিভাবে পৌঁছানো যেতে পারে? বৃদ্ধ তার লাঠি মাটিতে ঠেকিয়ে বললেন, যদি তুমি সত্যিই সেখানে পৌঁছাতে চাও, তাহলে এক কথাই মনে রেখো, কঞ্চন দেশ কখনো সাধারণ মানচিত্রে নেই। সেখানে যাওয়ার পথ কেবল সেই জানে যে নিজেই পথ খুঁজে বের করেছে। কিন্তু এটা কিভাবে সম্ভব? মহানুর প্রশ্ন করল। বৃদ্ধ বন জঙ্গলের গভীর পথের দিকে ইঙ্গিত করে বলল, এই পথে চলতে থাকো। যখন মনে হবে আর কোনো পথ নেই, তখন বুঝবে তুমি গন্তব্যের কাছাকাছি পৌঁছে গিয়েছ। মহানুর তাকে ধন্যবাদ জানিয়ে সামনে এগিয়ে গেল, কিন্তু তার মনে এক প্রশ্ন ছিল, যদি কোনো পথ না থাকে তাহলে আমি কিভাবে এগিয়ে যাব? যাই হোক, ঘোড়া ধীরে ধীরে চলতে থাকলো এবং বনের গভীরতা বাড়তে লাগলো। হঠাৎ সামনে এক গভীর গিরিগাত এসে দাঁড়ালো, এত গভীর যে তার তলা পর্যন্ত দেখা যাচ্ছিল না। এখানে কোনো বিশেষ পথ ছিল না। মহানুর বৃদ্ধের কথা মনে করল, যখন মনে হবে পথ শেষ হয়ে গিয়েছে, তখন বুঝবে গন্তব্য কাছাকাছি। সে চারপাশে দেখল, গিরিগাতের দুই পাশে উঁচু পাহাড় ছিল, কিন্তু যখন সে মনোযোগ দিয়ে দেখল, তখন পাহাড়ের মাঝে এক সরু সিঁড়ি দেখতে পেল, যা গিরিগাতের অপর পাশে চলে গিয়েছিল। এটিই পথ, মহানুর মনে মনে বলল এবং ঘোড়া থেকে নামলো। সাবধানে সিঁড়ির পথে এগিয়ে চলল। এভাবেই সে কঞ্চন দেশে প্রবেশ করল। কিছুদিন এখানে থাকার ইচ্ছা আছে কি? এখানে কোনো কক্ষ পাওয়া যাবে? সারাইয়ের মালিক এক মোটা লোক ছিল, যে তার চেয়ারে বসেছিল এবং মদ পান করছিল। সে তার ছোট চোখ তুলে মিনহুরের দিকে তাকিয়ে বলল, যদি টাকা থাকে তবে এখানে কক্ষও পাওয়া যাবে। মহানুর তার পকেট থেকে একটি রূপার মুদ্রা বের করে তার টেবিলে রাখলো। ঠিক আছে, ওপরে তলায় যাও, কিন্তু একটা কথা মনে রাখো। সারাইয়ের মালিক সতর্কতার সাথে বলল, এই শহর তোমার নিজ শহরের মতো নয়। এখানে প্রতিটি যাত্রীর চোখে পাহারা থাকে, আর প্রাসাদের লোকেরা খুব সহজে অজানা কাউকে বিশ্বাস করে না। কোনো ভুল করো না। মহানুর মাথা নেড়ে ওপরের দিকে চলে গেল। কক্ষটি ছোট হলেও আরামদায়ক ছিল। এখান থেকে তার আসল সংগ্রাম শুরু হতে চলেছিল। কক্ষটিতে তার সামগ্রী রেখে মহানুর ভাবল যে
কক্ষটিতে তার সামগ্রী রেখে মহানুর ভাবল যে তাকে শহরের গলিতে গলিতে ঘুরে বেড়াতে হবে। যদি তাকে নানচা ও আজান সম্পর্কে কিছু জানতে হয় তবে প্রথমে তাকে এই দেশের আসল বাস্তবতা বুঝতে হবে। সে সারাই থেকে বের হয়ে বাজারের ভিড়ে হারিয়ে গেল। এই বাজার যেন অন্য এক দুনিয়ার মতো লাগছিল। চারপাশে সোনালি পর্দা দিয়ে ঢাকা দোকান ছিল, যেখানে কেশর, এলাচ এবং গোলাপের মিষ্টি গন্ধ ভেসে আসছিল। সোনালি এবং রূপালি অলঙ্কারের দোকানগুলো ঝলমল করছিল। ঘুরতে ঘুরতে সে এক সুন্দর বাগানে পৌঁছালো। বাগানটি প্রাসাদের কাছে ছিল এবং এখানে প্রচুর শান্তি ছিল। সবুজে ঢাকা জায়গা, ফুলের মিষ্টি গন্ধ এবং জলপ্রপাতের আওয়াজ পরিবেশটিকে আরও জাদুকরি করে তুলেছিল। বাগানের কোণে এক বৃদ্ধ মহিলা বসেছিলেন। তার চেহারা বাজে ভর্তি ছিল এবং তার নুয়ে পড়া পিঠ তার বয়সের সাক্ষ্য দিচ্ছিল। তিনি তার কাঁপানো হাতে এক পুরনো জুড়িতে কাপড় রাখতে চেষ্টা করছিলেন। মহানুর কিছু ভেবে তার দিকে এগিয়ে গেল। কি আমি এখানে বসতে পারি? বৃদ্ধা মহিলা ধীরে ধীরে মাথা তুললেন এবং মৃদু হেসে বললেন, বেটা, এই জায়গা সবার জন্য, বসে পড়ো। মহানুর বসে গেল এবং বলল, আপনি এখানে কি করছেন? বৃদ্ধা মহিলা তার হাতে থাকা কাপড় দেখিয়ে বললেন, আমি প্রাসাদে কাজ করি এবং এইসব কাপড় সেলাইকার। আমি প্রতিদিন এখানে এসে একটু বিশ্রাম নিয়ে থাকি। মহানুর চমকিত হয়ে জিজ্ঞেস করল, আপনি কি রাজপ্রাসাদ সম্পর্কে অনেক কিছু জানেন? বৃদ্ধা মহিলা মৃদু হাসি হেসে বলল, বেটা, আমি জীবনের অনেক বছর সেখানে কাটিয়েছি। সেখানে প্রতিটি কোণ আমি জানি, প্রতিটি রীতি আমি জানি। মহানুর এই শুনে আশা পেয়ে বলল, যদি আপনি আমার খালা হন তবে কি আমি আপনার সাথে প্রাসাদে যেতে পারি? বৃদ্ধা মহিলা মনোযোগ দিয়ে তাকে দেখে তারপর হাসি মুখে বললেন, তুমি চাইলে আমি কেন না বলবো। তবে তুমি প্রাসাদে কেন যেতে চাও? মহানুর মিথ্যে বলল, আমি কাজের খোঁজে যাচ্ছি, আর যদি প্রাসাদে কাজ পাই তবে হয়তো ভালো কিছু হতে পারে। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ ভেবে বললেন, ঠিক আছে, যদি তুমি প্রাসাদে যেতে চাও তবে আগামী কাল সকালে আমার সাথে চলো। কিন্তু মনে রেখো, সেখানে সবাই বাইরের মতো নয়। অনেকেই সোনালি পোশাক পরেন কিন্তু তাদের মন কালো। মহানুর হাসি দিয়ে বলল, আপনি চিন্তা করবেন না খালা, আমি আমার খেয়াল রাখতে জানি। পরদিন মহানুর বৃদ্ধা মহিলার সাথে প্রাসাদের দরজায় পৌঁছালো। প্রাসাদের প্রহরীরা খুব কঠোর ছিল, কিন্তু যেবার তারা বৃদ্ধাকে চিনতে পারল তারা কোনো প্রশ্ন না করে তাকে ভেতরে ঢুকতে দিল। মহানুর মাথা নিচু করে ধীরে ধীরে তার সাথে ভেতরে প্রবেশ করলো। প্রাসাদ ভেতর থেকে অত্যন্ত বড় ছিল। উঁচু জুমরো মার্বেলের দেয়াল, সোনালি সজ্জা এবং সাদা মার্বেলের মেঝেতে পরা রোদ চাপা তাকে আরো সুন্দর করে তুলছিল। কিন্তু মহানুরের আসল উদ্দেশ্য তখনও পূর্ণ হয়নি। এখন তাকে নানচা এবং আজান পৌঁছাতে হবে, কিন্তু এটা সহজ কাজ ছিল না। মহানুর এখন তার মিশনের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশে ছিল। সে কাঞ্চন দেশের এই অপূর্ব প্রাসাদের দরজার সামনে দাঁড়িয়েছিল, যেখানে নানচা এবং সে রাজপুত্র ছিল। তার মনে অনেক ধরনের ভাবনা চলছিল, রাগ, প্রতিশোধ এবং নানচাকে শিক্ষা দেওয়ার ইচ্ছা। কিন্তু তাকে এই কাজ খুব সূক্ষ্মতা এবং বুদ্ধিমত্তার সাথে করতে হবে। বৃদ্ধ মহিলা, যাকে সে এখন খালা বলছিল, তাকে নিয়ে প্রাসাদের ভেতরে প্রবেশ করতে চাচ্ছিল। কিন্তু ঠিক তখনই মহানুরের মনে একটি ভাবনা এলো, খালা, যদি আমি সোজা ভেতরে চলে যাই তবে আমাকে সন্দেহ হতে পারে। মহানুর নরম কণ্ঠে বলল, যদি আমি একজন মেয়ের বেশে চলে যাই তবে হয়তো প্রাসাদের প্রবেশ সহজ হবে। বৃদ্ধা মহিলা তার বুদ্ধিমত্তা দেখে হাসলেন, বেটা, তুমি সত্যিই খুব মেধাবী। চলো, আমি তোমাকে প্রাসাদের একজন কনি আজের মতো ঢুকিয়ে দেব। মহানুর তাড়াতাড়ি তার বেশ পরিবর্তন করল। এখন কেউই তার সম্পর্কে সন্দেহ করতে পারবে না। প্রাসাদে প্রবেশ করার সাথে সাথে বৃদ্ধা মহিলা মহানুরকে প্রাসাদের বিভিন্ন অংশে পরিচয় করিয়ে দিলেন। এই জায়গা যতটা সুন্দর ততটাই রহস্যময় ছিল। সোনালি সজ্জিত দেয়াল, জলমল জুমরো এবং চারপাশে দামি পর্দায় ঢাকা কক্ষ ছিল। কিছু সময় ঘুরে বেরিয়ে বৃদ্ধা মহিলা মহানুরকে এক বড় কক্ষে নিয়ে গেলেন। এখানেই নানচা ছিল। মহানুর মাথা নেড়ে কক্ষে প্রবেশ করল। কক্ষটি অত্যন্ত দৃষ্টিনন্দন ছিল। দামি রেশমি গদি, চারপাশে বড় বড় জানালা এবং
জানালা দিয়ে আসা ঠান্ডা বাতাস সেই স্থানকে আরো রাজকীয় করে তুলছিল। নানজা এক বড় আয়নার সামনে বসেছিল। তার ঘন লম্বা এবং সুন্দর চুল তার সবচেয়ে বড় পরিচয় ছিল। চুল এত ঘন ছিল যে যখন তা খোলা হয় তা তার কোমরের নিচ পর্যন্ত ছড়িয়ে যায়। সে খুব শান্তভাবে তার চুলে আশ্রাচ্ছিল। মহনুর তাড়াতাড়ি নিজেকে সামলে নিয়ে এক দাসীর মতো তার কাছে গেল। মালকিন, কি আমি আপনার চুলের তেল লাগিয়ে দিতে পারি? সে মিষ্টি কণ্ঠে বলল। নানচা তাকিয়ে তাকে দেখলো এবং মাথা নেড়ে বলল, হ্যাঁ অবশ্যই। মহনুর ধীরে ধীরে তেল হাতে নিয়ে নানচার চুলে মালিশ করতে লাগলো। সে প্রতিটি আঙ্গুল দিয়ে চুল আলাদা করছিল এবং ভাবছিল এখন কি করতে হবে। এই চুলের জন্যই তো তাকে আমার সাথে বিশ্বাসঘাতকতা করতে হয়েছে। মহনুরের মনে রাগের ঢেউ উঠছিল। কিছু সময় পর যখন নানচা পুরোপুরি মালিশের সুখ উপভোগ করতে ব্যস্ত হয়ে পড়ল, মহনুর চুপচাপ ছোট একটি কাঁচি বের করে এক ঝটকায় নানচার চুল কেটে ফেলল। চুল কেটে যাওয়ার পর নানচা কিছুটা নড়াচড়া অনুভব করলো। অদ্ভুত, কেন যেন মনে হচ্ছে কিছু হালকা হয়ে গিয়েছে। সে ভাবতে লাগলো কিন্তু কিছু বুঝতে পারল না। মহনুর তাড়াতাড়ি কাটা চুলগুলো তুলে নিয়ে সেগুলো তার পোশাকের ভেতরে লুকিয়ে কক্ষ থেকে বেরিয়ে চলে এলো। এবার কাঞ্চন দেশের এই গভীর ক্ষতের পরিবর্তী অধ্যায় শুরু হবে। কিছুদিন এখানে থাকতে হবে। কোনো কামরা পাওয়া যাবে কি? সরোর মালিক এক মোটা লোক ছিল যে তার চেয়ারে বসেছিল এবং পানীয় নিচ্ছিল। সে তার ছোট ছোট চোখ তুলে মহনুরকে দেখল এবং বলল, যদি পারো তাহলে এখানে কামরা আছে আর খাবারও। মহনুর তার পকেট থেকে একটি রূপোর সিকি বের করলো এবং টেবিলের উপর রাখলো। ঠিক আছে, ওপরের তলায় যাও, তবে একটা কথা মনে রেখো। সরের মালিক হুমকি দিয়ে বলল, এটি শহর তোমার নিজের শহরের মতো নয়। এখানে প্রতিটি পথচারীর চোখে পাহারা থাকে আর প্রাসাদের লোকেরা খুব সহজে কোনো অপরিচিত ব্যক্তির ওপর বিশ্বাস করে না। কোনো ভুল করো না। মহনুর মাথা নেড়ে উপরের দিকে উঠে গেল। কামরা ছোট কিন্তু আরামদায়ক ছিল। এখান থেকে তার আসল যুদ্ধ শুরু হতে যাচ্ছিল। কামরায় তার মালপত্র রাখার পর মহনুর ভাবল যে তাকে শহরের রাস্তায় ঘুরে বেড়ানো উচিত। যদি সে নানচা এবং আজান সম্পর্কে কিছু জানতে চায় তাহলে প্রথমে তাকে এই দেশের বাস্তবতা বুঝতে হবে। সেই শহর থেকে বের হয়ে বাজারের ভিড়ে হারিয়ে গেল। এই বাজারটা যেন অন্য কোনো দুনিয়ার মতো ছিল। চারপাশে সোনালি পর্দা দিয়ে আচ্ছাসিত দোকান ছিল যেখানে কেশর, এলাচি এবং গোলাপের মিষ্টি গন্ধ আসছিল। সোনালি এবং রূপোর গয়নার দোকানগুলো ঝলমল করছিল। ঘুরতে ঘুরতে সে একটি সুন্দর বাগানে পৌঁছালো। এটি প্রাসাদের কাছেই ছিল এবং এখানে অনেক শান্তি ছিল। সবুজে ভর্তি স্থান, ফুলের মিষ্টি গন্ধ এবং পানির ঝর্ণার শব্দ পরিবেশটিকে আরো জাদুকরী করে তুলেছিল। বাগানের কোণে একটি বৃদ্ধা মহিলা বসেছিলেন। তার বই রেখা যুক্ত মুখ এবং হেলে পড়া কোমর দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে তিনি বহু বছর এই শহরে কাটিয়েছেন। তিনি তার কাঁপতে থাকা হাতে একটি পুরনো বাস্কেটে কাপড় রেখেছিলেন এবং মহনুর কিছু চিন্তা করে তার দিকে এগিয়ে গেল। আমি কি এখানে বসতে পারি? বৃদ্ধা মহিলা ধীরে মাথা তুলে একটু হাসলেন। বেটা, এই জায়গা সবার জন্য, বসে পড়ো। মহনুর বসে পড়ল। আপনি এখানে কি করছেন? বৃদ্ধা মহিলা তার হাতে থাকা কাপড়গুলো দেখিয়ে বললেন, আমি প্রাসাদে কাজ করি আর এই কাপড়গুলো সেখানকার। আমি প্রতিদিন এখানে এসে কিছুক্ষণ বিশ্রাম নিতাম। মহনুর বিস্মিত হয়ে প্রশ্ন করল, আপনি রাজপ্রাসাদ সম্পর্কে অনেক কিছু জানেন কি? বৃদ্ধা মহিলা ধীরে হাসতে হাসতে বললেন, বেটা, আমি সেখানে অনেক বছর কাটিয়েছি। সেখানে প্রতিটি কোণা জানি, প্রতিটি রীতি জানি। মহনুর এটি শুনে আশাবাদী হয়ে বলল, যদি আপনি আমার খালা হন তাহলে কি আমি আপনার সঙ্গে প্রাসাদে যেতে পারবো? বৃদ্ধা মহিলা তাকে মনোযোগ দিয়ে দেখলেন, তারপর হাসলেন এবং বললেন, আচ্ছা, যদি তুমি আমাকে খালা বলতে চাও তো আমি কেন অস্বীকার করব? কিন্তু তুমি প্রাসাদে কেন যেতে চাও? মহনুর মিথ্যে বলল, আমি কাজের সন্ধানে আছি এবং যদি প্রাসাদে কাজ পেয়ে যায় তাহলে হয়তো কিছু ভালো হতে পারে। বৃদ্ধা মহিলা কিছুক্ষণ চিন্তা করে বললেন, ঠিক আছে, যদি তুমি প্রাসাদে যেতে চাও তবে কাল সকালে আমার সঙ্গে চলো। তবে মনে রেখো, সেখানে সবাই যেমন বাইরে থেকে দেখায় তেমন নয়। অনেকেই সোনালী পোশাক পরেন কিন্তু তাদের অন্তর কালো থাকে। মহনুর হাসলেন এবং বললেন, আপনি চিন্তা করবেন না খালা, আমি নিজের যত্ন নিতে পারি।
পরের দিন মহনের বৃদ্ধা মহিলার সঙ্গে প্রাসাদের দরজায় পৌঁছালো। প্রাসাদের পাহারাদাররা কঠিন ছিল, কিন্তু যেহেতু তারা বৃদ্ধা মহিলাকে চিনতে পেরেছিল, তারা কোনো প্রশ্ন না করেই তাকে ভেতরে প্রবেশ করতে দিল। মহনর তার মাথা নিচু করে ধীরে ধীরে তার সঙ্গে ভেতরে ঢুকে গেল। প্রাসাদ ভেতর থেকে অত্যন্ত বড় ছিল। উঁচু জমর, সোনালী সজ্জা এবং সাদা মার্বেল মেঝেতে পড়া সূর্যের আলোয় ছায়া এটি আর সুন্দর করে তুলেছিল। কিন্তু মহনের আসল উদ্দেশ্য এখনো পূর্ণ হয়নি। এখন তাকে নানজাই এবং একজন পর্যন্ত পৌঁছাতে হবে। তবে এটি এত সহজ হতে চলেছিল না। মহনর প্রাসাদের দরজায় দাঁড়িয়েছিল, যেখানে নানজাই এবং একজন ছিল। তার মনে অনেক ভাবনা ছিল, ক্রোধ, প্রতিশোধ এবং নানজাকে শাস্তি দেওয়ার ইচ্ছে। কিন্তু তাকে এই কাজটি খুব চালাকির সাথে এবং বিচক্ষণতার সঙ্গে করতে হবে। বৃদ্ধা মহিলা, যাকে এখন এই খালা বলে ডাকত, তাকে নিয়ে প্রাসাদের ভেতর প্রবেশ করতে যাচ্ছিল। তবে ঠিক তখন মহনের মাথায় একটি ধারণা আসলো। খালা, যদি আমি একটা মেয়ের বেশি প্রবেশ করি, তাহলে হয়তো প্রাসাদে ঢুকতে সহজ হবে। মহনর মৃদুকণ্ঠে বলল। বৃদ্ধা মহিলা তার বুদ্ধিমত্তা দেখে হাসলেন। বেটা, তুমি সত্যিই খুব বুদ্ধিমতী। চলো, আমি তোমাকে প্রাসাদে একটি কনিষ্ঠ দাসীর বেশি প্রবেশ করাবো। মহনর দ্রুত তার বেশ পরিবর্তন করলো। এখন আর কেউ তার উপর সন্দেহ করতে পারবে না। প্রাসাদে প্রবেশ করতেই বৃদ্ধা মহিলা তাকে বিভিন্ন অংশের সাথে পরিচয় করিয়ে দিল। প্রাসাদটি যেমন সুন্দর, তেমনই রহস্যময় ছিল। সোনালি সজ্জিত দেওয়াল, জলমলে ঝুমর এবং চারপাশে দামি পর্দা দিয়ে ঢাকা কক্ষগুলো ছিল। কিছু সময় পর বৃদ্ধা মহিলার সঙ্গে মহনর একটি বড় কক্ষে পৌঁছালো, যেখানে নানজা ছিল। মহনর মাথা নেড়ে কক্ষে প্রবেশ করলো। কক্ষটি ছিল অত্যন্ত সুন্দর। দামি সিল্কের বালিশ, বড় বড় জানালা এবং ঠান্ডা বাতাস, যা ঘরটিকে আরো মহিমান্বিত করেছিল। নানজা একটি বড় আয়নায় বসেছিল। তার দীর্ঘ ও ঘন সুন্দর চুল ছিল, যা তার কোমর পর্যন্ত পড়েছিল। সে শান্তভাবে তার চুলে কাঁচি চালাচ্ছিল। মহনর দ্রুত নিজেকে সামলে নিয়ে এক দাসীর মতো কথা বলল। মালকিন, আমি কি আপনার চুলে তেল দিয়ে দিতে পারি? মধুর কণ্ঠে বলল। নানজা তাকিয়ে মাথা নেড়ে বলল, হ্যাঁ, অবশ্যই। মহনর ধীরে ধীরে তেল নিয়ে নানজার চুলে মালিশ করতে লাগলো। সে বারবার তার আঙ্গুল দিয়ে চুলগুলো আলাদা করছিল এবং ভাবছিল, এখন কি করতে হবে? এই চুলগুলোই তো তাকে আমার সঙ্গে প্রতারণা করতে সহায়তা করেছে। মহনরের হৃদয়ে ক্রোধের ঢেউ উঠছিল। কিছু সময় পর, যখন নানজা তেল মালিশে ব্যস্ত ছিল, মহনর সুযোগ দেখে চুপি চুপি একটি ছোট কাঁচি বের করে তীক্ষ্ণভাবে নানজার চুলের আঁচড় কেটে ফেলল। চুল কেটে যাওয়ার পর নানজা হালকা এবং এক সুর সুর শব্দ অনুভব করলো। অদ্ভুত, কেন যেন মনে হচ্ছে কিছু হালকা হয়ে গিয়েছে। সে চিন্তিত হয়ে গেল, কিন্তু কিছুই বুঝতে পারল না। মহনর দ্রুত কাটা চুলগুলো সরিয়ে তার কাপড়ে লুকিয়ে কক্ষ থেকে বের হয়ে গেল। এখন তার পরবর্তী লক্ষ্য ছিল প্রাসাদের দেওয়ালে লেখা সেই বড় বার্তা, যা সবাই শুনবে এবং জানবে। আমরা আসব কঞ্চন দেশ থেকে, আমরা কাটবো নানজার চুল। এই বার্তা পুরো প্রাসাদে গঞ্জিত হতে চলেছিল। সবাই পড়বে এবং ভাববে কে এই কাজ করেছে। পরদিন সকালে পুরো প্রাসাদে হইচই শুরু হয়ে গেল। প্রাসাদের সবচেয়ে চাকর বাকররা ওই দেওয়ালের লেখা বার্তা দেখে হতবাক হয়ে গেল। সবাই ভয় পেয়ে দিক বেদিক ছুটতে লাগলো। এবং যখন নানজা প্রথমবার আয়নায় নিজের চেহারা দেখল, সে আতঙ্কিত হয়ে চিৎকার করে উঠল। তার দীর্ঘ, ঘন এবং সুন্দর চুল আর ছিল না। প্রাসাদে অরাজকতা শুরু হয়ে গেল। রাজপুত্র এটি দেখে রেগে গিয়ে লাল হয়ে গেল। সে নানজাকে দেখে বলল, তোমার কারণে এইসব হয়েছে। তুমি আমার নাম মাটি করে ফেলেছ। নানজা কাঁপতে কাঁপতে বলল, কিন্তু আমি কিছুই করিনি। রাজপুত্র চিৎকার করে বলল, চুপ থাকো, আমি তোমাকে প্রাসাদ থেকে বের করে দিচ্ছি। তুমি এখন এখানে থাকতে উপযুক্ত নও। এভাবেই নানজার পৃথিবী ধ্বংস হয়ে গেল। বৃদ্ধা মহিলা যখন জানতে পারলেন যে এই সব কিছু মহনেরই করেছে, তিনি প্রথমে বিশ্বাসই করতে পারলেন না। তিনি ভাবলেন এই ভ্রমণকারী ছেলে আসলে একটি মেয়ে ছিল। এখন রাজ্যের ধীরে ধীরে আসল সত্য প্রকাশ পেতে চলেছিল। তবে এর মধ্যে মহনর কঞ্চন দেশ থেকে অনেক দূরে চলে গিয়েছিল। কয়েক সপ্তাহের সফরের পর শেষ পর্যন্ত মহনর তার প্রাসাদে ফিরে এলো। যখন সে তার প্রাসাদের উঁচু দরজায় পৌঁছালো, তার চোখে শান্তি এবং জয়ী হওয়ার আনন্দ ছিল। সে শুধু তার প্রতিশ্রুতি পূর্ণ করেনি, বরং তার শক্তি এবং
সাহসও প্রমাণ করেছে। প্রাসাদের সবাই তার ফিরে আসায় খুশি ছিল। চাকররা তাকে সালাম জানাচ্ছিল, প্রাসাদের দাসীরা ফুল ছড়াচ্ছিল এবং তার মা তাকে আলিঙ্গন করলেন। তুমি ভালো আছো তো আমার ছেলে? তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন এবং নিয়মিত আরও এরকম নতুন নতুন ইসলামিক ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।